তো এইখানে ভেক্টরের একটা ম্যাথ দেখা যাচ্ছে। যদি প্রশ্নটা পড়ি, নদীতে স্রোতের বেগ দেওয়া আছে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এবং নৌকার বেগ দেওয়া আছে সেটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এবং নৌকাটা ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য একটা বিন্দু এ থেকে যাত্রা করে অন্য একটা বিন্দু বি তে অপর পারে পৌঁছালো। বি থেকে আবার সে এ তে একই বেগে নৌকা চালিয়ে আসলো। দুই ক্ষেত্রের মধ্যে যে সময়ের যে অনুপাত সেটা কত হবে? তো এইখানে যেটা করতে হবে, প্রথমে আমরা একটা চিত্র আঁকি। এটা ধরে নিই নদীর একটা পার, এটা নদীর অন্য পার। তো একটা নৌকা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি ন্যূনতম সময়ে নদী পার হতে চায়, তাহলে তাকে স্রোতের সাথে লম্বভাবে আগাতে হবে। তো আমরা যদি এই দিকটাকে স্রোত ধরি, স্রোতের বেগটাকে আমরা ধরলাম হচ্ছে পি দ্বারা প্রকাশ করলাম, তাহলে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এবার নৌকাটাকে এই দিকে চালানো শুরু করতে হবে, তাহলে হচ্ছে ন্যূনতম সময় নদী পার হওয়া যায়। কারণ সময় বের করার জন্য আমরা যে সূত্রটা, সেটা হচ্ছে জানি এটা, এইখানে টি হচ্ছে নদী পার হওয়ার জন্য কতটুকু সময় লাগবে, আর ডি হচ্ছে এই নদীর দুই পারের মধ্যে দূরত্ব, কিউ হচ্ছে নৌকার বেগ, এখানে কিউ হচ্ছে নৌকার বেগ, আর আলফা হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যে কোণ। মানে আলফা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। তো এইখানে যদি আমরা দেখি যে ন্যূনতম সময়, সময় যখন মিনিমাম হইতে হবে তখন এটা ম্যাক্সিমাম হইতে হবে। তখন সাইন আলফার ম্যাক্সিমাম মান 1, যখন আলফা 90 ডিগ্রি। অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বাভাবে যদি আমি যাত্রা শুরু করি, তাহলে আমি ন্যূনতম সময় পৌঁছাতে পারবো। তাহলে এ থেকে বলা হচ্ছে যে নদীর অন্য একটা পারে পৌঁছানো হয়েছে, সেটা হচ্ছে বি বিন্দুতে পৌঁছাইছি। এইটুকু হইলো এই পর্যন্ত। এরপরে বলা হয়েছে যে বি থেকে আবার আমি এতে ফিরে আসবো, রিটার্ন আসবো। তাহলে আরেকটা চিত্র আঁকি। আমি হচ্ছে বি থেকে আবার এতে রিটার্ন আসবো, অর্থাৎ আমাকে এইভাবে আসতে হবে। এখন স্রোত তো এইভাবে কাজ করতেছে, এখন এই বরাবর স্রোত অথবা এই বরাবর স্রোত, ভেক্টরকে প্যারালালি সমান্তরালে সরানো যায়। তাহলে স্রোত ছিল আমার 2 মিটার পার সেকেন্ড, আর এবার তাকে এই বরাবর আসতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে তাকে কোন দিকে যেতে হবে? অবশ্যই এই দিকে যাত্রা করতে হবে। তখন কি এটা হবে এদিকে, অর্থাৎ নৌকার বেগটা ধরতে হবে আমার এই বরাবর। তাহলে নৌকা এইদিকে, স্রোত এদিকে ঠেলার চেষ্টা করবে দুইটার লোভ দিয়ে, অর্থাৎ সে আবার এই বিন্দুতে চলে আসবে। তো প্রশ্ন হচ্ছে যে দুইটার যে সময়, অর্থাৎ যাইতে যে সময় লাগবে আর আসতে যে সময় লাগবে, এই দুইটা সময়ের অনুপাত কত? তো প্রথম ক্ষেত্রে সময়টা ইজিলি বের করা যায়, যেহেতু আমরা ডি জানি না, তো ডি রেখে দিই। কিউ অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে 6, আর আলফা মানে হচ্ছে স্রোত এবং নৌকার মধ্যে কোণ, তো সেটা তো হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন 91 হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে D/6। আমি যদি দূরত্বটাকে মিটারে আর এটাকে মিটার পার সেকেন্ড লিখি, তাহলে সময়টা বের হবে সেকেন্ডে। আবার এইটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। টি সমান সমান D/Q সাইন আলফা। ডি ধরে নিলাম, আমরা নদীর প্রস্থ ডি রাখলাম, নদীর প্রস্থ তো আর চেঞ্জ হবে না। নৌকা বলছে যে একই বেগে চালায় আসছে, তার মানে এই ক্ষেত্রেও আগে নৌকার বেগ 6 ছিল, এখনো নৌকার বেগ 6 থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে আগে আলফা অর্থাৎ স্রোত এবং নৌকার মধ্যে কোণ 90 ডিগ্রি ছিল, কিন্তু এখন স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না। তো এই আলফাটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এইখানে আলফাটা বের করার জন্য, অর্থাৎ এই যে স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ, এটা বের করার জন্য আমাদের লব্ধি এবং পি এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ এটা থিটাটা জানতে হবে। তো এই থিটা আমরা কোথা থেকে পাবো? এই থিটাটা আমরা কিন্তু এখান থেকে পেতে পারি। এই যে এইটা যদি আমরা থিটা প্রাইম ধরি, এটাও হবে আমাদের থিটা প্রাইম, কারণ একই লাইন বরাবর যাওয়া আসা করতেছে। তাহলে এটা থিটা প্রাইম হলে এটাও থিটা প্রাইম। তো এই কোণটা যদি বের করতে পারি, অর্থাৎ এই কোণটা যদি বের করতে পারি, তাহলে এই কোণটা পাওয়া যাবে। তো আমাদের মেইন অঙ্কটা হচ্ছে ওখানেই। আমরা হচ্ছে আগে এই কোণটা বের করব, সেখান থেকে এই থিটা বের করব, সেখান থেকে হচ্ছে আলফা বের করব, দেন আলফাটা এখানে বসাবো।
প্রথমে আমরা এখান থেকে এই থিটা প্রাইমটা বের করি। tan থিটা প্রাইম সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। তো এটা ক্যালকুলেশন করি, দেখি থিটা প্রাইম কত আসে। তাহলে এই কোণটা যদি 71.56 হয়, অর্থাৎ এই কোণটা যদি 71.56 হয়, তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস 71.56 অর্থাৎ 108.435। এটা কিভাবে হইলো? এটা 9-10 তোমরা পড়ে আসছো যে দুইটা সমান্তরাল সরলরেখার এই যে এই ধরনের কোণগুলোর দুইটা যোগফল 180 ডিগ্রি হয়, সেখান থেকে আসছে। তো এইখান থেকে আমরা এই থিটাটা বের করে ফেললাম। তো এখন যদি আর একটু পরিষ্কার করার জন্য এগুলো মুছে দিই, এগুলো আসলে দরকার নাই। তো এখন আমরা এই আলফাটা বের করব। তো আমাদের পি জানা আছে, পি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড আর কিউ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তো সেম ফর্মুলা দিয়ে আমরা আবার আলফা বের করব। তাহলে 10, এবার থিটা জানা আছে 8.435 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা, অর্থাৎ 6 সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। এটা আসছে -3। তো আমি চিত্রটা মুছে দিচ্ছি, এখন আর চিত্র প্রয়োজন নাই। আলফা বের করতে পারলে এই ফর্মুলার মধ্যে বসালেই আমাদের অঙ্ক শেষ। এটা গুণ করলে আসতেছে -6 -18 cos আলফা ইকুয়াল টু হচ্ছে 6 sin আলফা। আমরা এই আলফাটা জানতে চাই। তো এখানে আলফা ইকুয়েশনটা যদি লিখি যে sin আলফা দিয়ে x লিখলাম, তো sin x প্লাস 3 cos x প্লাস 3 cos আলফার জায়গায় আমরা x লিখলাম, আলফা চাপ দিয়ে ক্যালকুলেটর আলফা বাটন চাপ দিয়ে x লিখলাম। তাহলে sin আলফা প্লাস 3 cos আলফা প্লাস 1 আলফা বাটন চাপ দিয়ে ইকুয়াল দিলাম, তো 0 দিলাম। এখন এটা আমরা ক্যালকুলেটরে সলভ করব। ক্যালকুলেটরে সলভ করলে আসতেছে -233 ডিগ্রি। তো ক্যালকুলেটর আমাদের বলতেছে আলফা ইকুয়াল টু হচ্ছে -233 ডিগ্রি। তাহলে আলফার মান আসছে -233 ডিগ্রি। এটাকে আমরা চাইলে 126.87 ডিগ্রি লিখতে পারি। কিভাবে? তো -233 ডিগ্রি মানে কি? ঘড়ির কাঁটার দিকে 233 ডিগ্রি করে আসা। তো এটা 233 ডিগ্রি এভাবে না লিখে আমরা এটাকে চাইলে প্লাস দিয়ে 126 লিখতে পারি। 360 থেকে এটা বাদ দিলেই হচ্ছে বাকিটুকু পাওয়া যায়। তাহলে স্রোতের সাথে 126 ডিগ্রি কোণ করে ফিরে আসতে হবে। তাহলে এখানে আমরা মানটা বসাই দিই। তো যেটাই পাই, আমরা এখন অনুপাত বের করতে বলছে প্রশ্ন, এটাকে আমরা T1 ধরি, এটাকে T2 ধরি। তাহলে আমরা যদি T1 বাই T2 বের করি, তাহলে D/6 ডিভাইডেড বাই D/6 সাইন 126.87 ডিগ্রি। তো ডি কাটা চলে যাবে, 6ও কাটা চলে যাবে, উল্টাইলে হচ্ছে সাইনটা উপরে থাকবে, তার মানে সাইন 126.87 ডিগ্রি। এটাই হবে উত্তর। চাইলে এর ক্যালকুলেটরের মানটাও বের করতে পারি। এটা হচ্ছে 0.8, 0.8। আচ্ছা, এখন যদি আমরা এই অঙ্কটা দেখি যে এমন একটি একক ভেক্টর বের করো যা -2i + 3j - k এই ভেক্টরটার সাথে লম্ব হবে এবং yz সমতলে অবস্থিত হবে। তাহলে yz সমতলে যদি অবস্থিত হয়, তাহলে এমন একটা একক ভেক্টর বের করো। তাহলে আমরা ধরি যে একক ভেক্টরটা বের করতে হবে সেটাকে আমরা a দ্বারা প্রকাশ করলাম। তো এই একক ভেক্টরটা আমরা ধরলাম কিছু একটা হবে। সাপোজ যেহেতু yz সমতলে, তার মানে এখানে শুধু j এর পার্টটা থাকবে এবং k এর পার্টটা থাকবে i, মানে অর্থাৎ x এর কোনো পার্ট থাকবে না। তো এটাকে আমরা ধরতে পারি yj প্লাস zk। তো এটা যেহেতু একটা একক ভেক্টর, আবার এইটা আবার এই ভেক্টরটার সাথে কি করে লম্বভাবে আছে, অর্থাৎ ডট গুণন 0 হবে। এই ভেক্টরটা আর এই ভেক্টরটা ডট গুণন 0 হবে। এইটা আর হচ্ছে এই ভেক্টরটাকে আমরা মনে করলাম p দিয়ে দিলাম। তাহলে এদের যে ডট গুণন, অর্থাৎ yj প্লাস zk, এদের যে ডট গুণন হবে
এটা 0 হবে। তো আমরা যদি ডট গুণন করি জে এর সাথে জে অর্থাৎ 3y, এরপরে কে এর সাথে কে অর্থাৎ মাইনাস জে। তো প্রশ্ন মতে এটা ইকুয়াল টু 0, কারণ এরা পরস্পর লম্ব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি জেড ইকুয়াল টু 3y। এটা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। আবার এটা নিজে একটা একক ভেক্টর, আর একক ভেক্টরের মান অর্থাৎ একক ভেক্টরের যে মান হবে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং এই মানটা অবশ্যই 1 হইতে হবে, নাহলে এটা একটা একক ভেক্টর হিসেবে আমরা ক্লেম করতে পারবো না। তাহলে একটু আগে যে জেড সমান সমান 3y বের করছি সেটা যদি এখানে বসাই দেই, তাহলে 3y স্কোয়ার করলে 9y স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 10y স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে y এর ভ্যালু বের করি প্লাস মাইনাস 1/√10। তো y এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে z এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে z ইকুয়াল টু আমরা বলতে পারি প্লাস মাইনাস 3/√10। তাহলে একক ভেক্টরটা হয়ে যাবে প্লাস মাইনাস 1/√10। যদি আমরা কমন নিই এখান থেকে, মানে y এর মান y এর মান আর z এর মান বসায় দাও, তাহলে দেখবো এখানে চলে আসবে। আচ্ছা, এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে এটা একটা প্রিজমের মতোই। প্রিজমটা সাধারণত এরকম সোজা থাকে, তো ওই প্রিজম শেপের মতোই একটু বাঁকানো একটা প্রিজম বলতে পারি, যে বাঁকানো প্রিজম একটা আছে। তো সেটার এই যে এ বি সি ডি যে শেপটা, এটা হচ্ছে একটা সামান্তরিক। তো ভূমি যেটা, তো ভূমি হচ্ছে এ বি সি ডি সামান্তরিক। তো এই এবিসিডি সামান্তরিকের এসি কর্ণর যে ভেক্টরটা সেটা দেওয়া আছে আই মাইনাস জে প্লাস কে, আর বিডি যে ভেক্টর সেটা দেওয়া আছে 3i প্লাস জে মাইনাস কে। আর এই অর্থাৎ এই ভেক্টরটা, এই যে হেলানো যে উচ্চতা যেটা বলতে পারি, হেলানো উচ্চতা এই, এটা দেওয়া আছে 2i মাইনাস জে প্লাস 3k। তো এই যেহেতু প্রিজম শেপ, তার মানে এই, আবার এটাকে যদি আমরা বিএফ দেই, মানে অর্থাৎ এই উচ্চতাগুলো সবগুলো সেম, একটা একটা সমান্তরাল। তো এইখান থেকে আমাদের বের করতে হবে প্রিজমটির আয়তন কত। তো আমরা বইতে দেখছি যে আমাদের যে ফর্মুলা দেওয়া ছিল যে ঘনবস্তুর আয়তন, যদি ভূমিটা হচ্ছে আয়তাকার কোনো বা সামান্তরিকের কোনো এরকম যদি কিছু হয়, তাহলে সেই ঘনবস্তুর আয়তন হচ্ছে যে এ ক্রস বি ডট সি। এটা হচ্ছে ঘনবস্তুর আয়তন যার ভূমিটা হচ্ছে সামান্তরিক শেপ। সামান্তরিক শেপ বলতে এটা বর্গ হইতে পারে, রম্বস হইতে পারে, আয়তক্ষেত্র হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো ওই ধরনের ঘনবস্তুর যে আয়তন, যাদের প্রিজম শেপ এবং যাদের ভূমিটা কিনা হচ্ছে সামান্তরিক অথবা আয়তক্ষেত্র অথবা রম্বস অথবা বর্গ, ওই ধরনের যে এই ঘনবস্তুর আয়তন হচ্ছে এ ক্রস বি ডট সি। এখন এ বি সি এর পরিচয়টা কি? এখানে এ ক্রস বি হচ্ছে যে ভূমি যেটা থাকবে সেইটার যে সন্নিহিত যে দুই বাহু, সেই দুই বাহুর ভেক্টর ফর্ম, যেটা ক্রস গুণন হবে, এবং ডট গুণন হবে হচ্ছে এদের যে হেলানো যে উচ্চতাটা থাকবে সেটা। উচ্চতা যদি বরাবর থাকে তো কোনো সমস্যা নেই, আর হেলানো থাকলেও কোনো সমস্যা নাই। যদি ভেক্টর ফর্মে থাকে তো আমরা ডট গুণন করে দিব। তো এইখানে এ ক্রস বি, এখন এ হচ্ছে সন্নিহিত দুইটা বাহু, তো এখানে আমরা যদি ভূমিটা খেয়াল করি যে এ বি। আচ্ছা, অনেকে মনে হতে পারে ভূমি তো নিচে থাকে, উপরে কিভাবে হলো? তো আসলে দুইটা সেম জিনিস। যাদের মনে প্রশ্ন জাগছে তারা দেখো, এখানে যে ভূমি হবে সেই ভূমিটা আর উপরেরটা একই রকম, আর ভেক্টরকে প্যারালালি অর্থাৎ সমান্তরালে যে কোনো দিকে সরানো যায়। তাহলে হচ্ছে এটাকে আমরা উপরের যেই শেপটা আছে ওইটাকেও আমরা ভূমি বলতে পারবো। তো ভূমির যেই বাহুটা, এখানে আমরা এ বি সি যেগুলো কনফিউজ হয়ে যেতে পারি, তো আমরা এইখানে নামগুলো একটু বদলাই দিই। এখানে পি কিউ হবে সন্নিহিত বাহু, এটা কার? ভূমির সন্নিহিত বাহু, অর্থাৎ ভূমির যেই শেপটা হবে তার সন্নিহিত বাহু। আর হবে হেলানো উচ্চতা, অর উচ্চতা, এই দুইটার ভেক্টর, এগুলো সব ভেক্টর আর কি। তো এখন আমরা যদি সামান্তরিকের ছবিটা আঁকি, এ বি সি ডি,
তো প্রশ্নে আমার এসি ভেক্টরটা দেওয়া আছে, অর্থাৎ এইটা দেওয়া আছে, আর হচ্ছে বিডি ভেক্টর দেওয়া আছে, অর্থাৎ এই ভেক্টরটা দেওয়া আছে। কিন্তু আমার তো লাগবে হচ্ছে সন্নিহিত দুই বাহু, অর্থাৎ আমার এবি ভেক্টরটা দরকার আর হচ্ছে এডি ভেক্টরটা দরকার। তো এটাকে আমরা ধরতে পারি পি, আর এটাকে ধরতে পারি আমরা কিউ, অর্থাৎ সন্নিহিত দুইটা ভেক্টরকে আমরা পি কিউ ধরতে পারি। তো এখন আমরা এবি কিভাবে বের করব আর এডি কিভাবে বের করব, একটা বের করে দেখাই, তাহলে আরেকটা পারা যাবে আশা করি। আচ্ছা, এইখানে পি এর মান, পি ভেক্টরটা আগে আমরা বের করব, অর্থাৎ এবিটা আগে বের করব। তো এখান থেকে আমরা ভেক্টরের ত্রিভুজ যে সূত্র আছে সেখান থেকে একবার এবি প্লাস বিও ইকুয়াল টু এও, তাহলে এবি সমান সমান লেখা যায় এও মাইনাস বিও। তো এওটা কি, এটা হচ্ছে হাফ অফ এসি, আর বিও হচ্ছে হাফ অফ বিডি। এটাকে আমরা লিখতে পারি এসি মাইনাস বিডি। তো এসি আর বিডি দেওয়া আছে, তাতে আমরা এখান থেকে মান বসাই দিব। এসির যে ভ্যালু দেওয়া আছে আই মাইনাস জে প্লাস কে, আর বিডি দেওয়া আছে, এগুলো বিয়োগ করে বসাও। এখান থেকে আসবে মাইনাস টু আই, তারপর আসবে মাইনাস টু জে, তারপর আসবে প্লাস টু কে, তার মানে মাইনাস আই মাইনাস জে প্লাস কে। এটা হচ্ছে পি ভেক্টর। একইভাবে আমরা কিউ ভেক্টরটাও বের করব। কিউ ধরা হয়েছিল আমাদের এডি, তো সন্নিহিত দুই বাহুর মধ্যে একটা বের হয়েছে আর একটা বের করতে হবে এডি। তো এডি কে কি লেখা যায় দেখো, এও প্লাস ওডি, এও প্লাস ওডি। এও কি, এও হচ্ছে এসির অর্ধেক, ওডি হচ্ছে বিডির অর্ধেক। না আবার এবার প্লাস আর কি, এসি প্লাস বিডি, এই দুটো যোগ হবে। তো যোগ করো, ফোর আই জিরো জিরো, ফোর আই কে অর্ধেক করলে টু আই। তাহলে সূত্র অনুযায়ী আয়তনের যে সূত্র, সেখানে আগে পি ক্রস কিউ করতে হবে, অর্থাৎ সন্নিহিত দুইটা বাহুকে আগে ক্রস করতে হবে, তাহলে পাবো হচ্ছে ভূমির ক্ষেত্রফল, তার সাথে হচ্ছে হেলান উচ্চতার ডট গুণন। তাহলে আগে ক্ষেত্রফল বা পি ক্রস কিউটা বের করি। আই জে কে, পি হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে টু জিরো জিরো। এটা ক্রস গুণন করলে হবে টু জে টু কে, এটার সাথে আমরা ডট গুণন করবো হচ্ছে আর, আর হচ্ছে কোনটা, হেলানো উচ্চতার যে ভেক্টরটা এই সেটা। তাহলে এটা মুখোমুখি করে ফেলি, জে এর সাথে জে হবে মাইনাস টু, কে এর সাথে গিয়ে প্লাস সিক্স, মাইনাস টু প্লাস সিক্স হয়ে যাবে ফোর। এটার কোনো একক দেওয়া নাই প্রশ্ন, কোথায় আমরা এটাকে শুধু ঘন একক লিখে দিলাম। তো এটাই হচ্ছে আমাদের এটার উত্তর। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন দেখা যাচ্ছে, যে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, যে এই দুইটা গোলকের ভর হচ্ছে 100 গ্রাম, এবং দুইটা গোলককেই আমি যদি প্লাস 0.1 মিলি কুলম চার্জ দ্বারা চার্জিত করি, তাহলে এরা হচ্ছে কত দূরে গিয়ে স্থির হয়ে যাবে সেটা বের করতে হবে, অর্থাৎ এদের মধ্যে কতটুকু দূরত্ব যাওয়ার পর এরা স্থির হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা অবস্থাতে আমরা এদেরকে চার্জিত করছি, এরপরে তাদের পজিশন সামথিং এরকম হয়ে তারা এখন স্থির অবস্থায় আছে, বের করতে হবে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত। তো পজ দিয়ে একটু ট্রাই ট্রাই করো, এরপর হচ্ছে আমরা সলভ দেখি। তো এইখানে আমরা যদি দেখি যে একটা চার্জের উপরে কি কি পরিমাণ বল কাজ করতেছে, তো এটা যদি আমরা বিশ্লেষণ করি, এটাকে নাম দিলাম এ। এই এ চার্জটা হচ্ছে 0.1 মিলি কুলম্ব, অর্থাৎ 0.1 10⁻³ কুলম্ব। একে তো এটার উপরে একটা বল কাজ করতেছে, সেটা হলো যে বিকর্ষণ বল, তড়িৎ বল বা বিকর্ষণ বল। এই পজিটিভ চার্জটা এটাকে বিকর্ষণ করে ডানে ঠেলে দিতে চেষ্টা করবে। আবার এই গোলকের একটা ওজন আছে, পৃথিবী তাকে একটা অভিকর্ষ বলে টানবে, সেটা হচ্ছে mg। তো এই দুইটা বলের কারণে এই গোলকটা এই দিক বরাবর গতিশীল হওয়ার কথা, কিন্তু পারতেছে না সুতার কারণে। তার মানে এখানে আরেকটা বল আছে, সেটা হচ্ছে সুতার টান টি। তিনটা মিলে এই গোলকটাকে হচ্ছে স্থির রাখতেছে। বা এফসি আর এমজির যে লব্ধি হবে, ধরলাম সামথিং কিছু একটা হবে, ওইটা হচ্ছে টি এর সমান, সুতার টানের সমান, তাই হচ্ছে এটা স্থির অবস্থায় আছে, কোথাও যাচ্ছে না। তো মিস্টার লামি, লামির উপপাদ্য অনুযায়ী যে এরকম তিনটা বল
যদি এমন কোন একটা সাম্যাবস্থা অর্থাৎ স্থির অবস্থা তৈরি করে তাহলে একটা উপপাদ্য দেওয়া যায়, সেটা হচ্ছে লামির উপপাদ্য হচ্ছে টি ডিভাইডেড বাই সাইন। অর্থাৎ আমি যে বলটা নিব তার নিচে লিখবো সাইন, একটা অ্যাঙ্গেল লিখবো, ওই অ্যাঙ্গেলটা হবে অন্য দুইটা বলের মধ্যে কোণ। তাহলে আমি টি উপরে লিখলাম এবং নিচে লিখবো অন্য দুইটা বলের মধ্যে কোণ, অর্থাৎ এই কোণটা। তো এটা দেখা যাচ্ছে এখানে দুইটা বল মধ্যে কোণ 90 ডিগ্রি। আবার এফ সি যখন নিব, এফ সি অর্থাৎ এটা, তো এটা যখন নিব তখন এই দুইটা বলের মধ্যে কোণ নিব। এখন এই দুইটা বলের মধ্যে কোণ কত আমরা জানি না, তো এটাকে আমরা আলফা ধরলাম। ঠিক একইভাবে যখন আমরা এমজি নিব তখন উপরের কোণটা নিব, তো সেটাকে আমরা বিটা ধরলাম, আলফা আর বিটা। তো এইটা আমরা লিখতে পারি লামির উপপাদ্য অনুযায়ী। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ডি বের করতে হবে। তো এই চিত্রতে আমরা একটু কাটছাট করব। এই চার্জটা নিচে কাজ করতেছে এমজি, এই বরাবর হচ্ছে কুলম্ব বল এফসি। এখন আমরা এই বলটাকে এই কোণটাকে ধরছিলাম আলফা। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটা লম্ব টানি এবং এটাকে যদি পিছনে বর্ধিত করি এরকম, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ এবং এটা মধ্যবিন্দুতেই হবে, কারণ এই সুতার দুইটার দৈর্ঘ্য সেম। আচ্ছা, কোশ্চেনের সুতার দৈর্ঘ্য 1 মিটার এটা বলা ছিল, আমি আসলে লিখতে ভুলে গেছিলাম। তো সুতা দুইটার দৈর্ঘ্য 1 মিটার, একই ধরনের সুতা, এখানে কোনো সুতা এক আলাদা আলাদা উপাদান না, একই উপাদান এবং একই পরিমাণ দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য 1 মিটার। তো এইটুকু দূরত্বকে যদি আমরা এক্স ধরি আর এইটুকু যদি 1 হয়, তাহলে এই যে আলফা কোণটা ছিল এর থেকে যদি থিটা ধরি এই কোণটা, তাহলে আলফাকে 90 প্লাস থিটা লেখা যায়। অর্থাৎ আলফার বদলে আমরা লিখতে পারি 90 প্লাস থিটা। এভাবে আলফা ছিল এই পুরা কোণটা ছিল আলফা, তার মধ্যে এইটুকু 90, বাকিটুকু আমি ধরলাম থিটা। তো এখানে কাজ করি যে সাইন 90 প্লাস থিটা একে লেখা যায় কস থিটা। এখন কস থিটা মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই 1। তো এটাকে আমরা লিখতে পারি এক্স বাই 1, আর লিখলাম না, তো এটা গেলেই পাস। পরে আছে আবার এম জি ডিভাইডেড বাই সাইন বিটা। তো বিটা আমরা ধরছিলাম হচ্ছে এই কোণটা, এটাকে লেখা যায় 180 মাইনাস থিটা। এই বিটা এটাকে লেখা যায় 180 থেকে এই থিটা বাদ দিলেই বেটা পাওয়া যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 180 মাইনাস থিটা। আর 180 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন 180 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। এখন সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এখন লম্বর দৈর্ঘ্য তো আমরা জানি না, কিন্তু অতিভুজ জানি, ভূমি জানি, তাহলে এই লম্বটা বের করা যায়। এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই ইকুয়েশনটা যদি আমরা খেয়াল করি, আমাদের টি এর পার্টটা যদি বাদ দিয়ে আমরা যদি পরের দুইটা নিয়ে কাজ করি, এই দুইটা, তাহলে এখানে আমরা এফ এর মানও বের করতে পারবো, এম জির মানও বের করতে পারবো। এফটা কি? এফ হচ্ছে এই দুইটা চার্জের মধ্যবর্তী বল, এফ সি ছিল অ্যাকচুয়ালি। তাহলে এফ সিটা কি? দুইটা চার্জের মধ্যবর্তী বল, সেটা হচ্ছে কি 9 × 10⁹ চার্জ দুইটার মানের গুণফল 0.1 মিলিকুলম, দুইটা চার্জই সেম, ডিভাইডেড বাই হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। তো এইটুকু আমি এক্স ধরছি, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2x, তাহলে দূরত্বের স্কোয়ার 4x স্কোয়ার। তাহলে এফ সির জায়গায় এফ এর মানটা বসাই দিব। আর এম জি যেটা, এম হচ্ছে 100 গ্রাম, অর্থাৎ 0.1 ইন্টু 9.8, 0.98। তাহলে এম জির মানটা বসাই দিব। তো উপরে আসতেছে হচ্ছে 90, তাহলে এফ সি বাই এক্স অর্থাৎ 90 বাই 4x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে এম জি বাই 0.98 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই ইকুয়েশনটা এখন আমরা সলভ করব। এটা যদি আমরা কাটাকাটি করি, কনস্ট্যান্ট গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এটা আসে।
এখন এই ইকুয়েশনটা সলভ করবো কিভাবে? অনেকে বলবে যে আমরা তো ষষ্ঠ ঘাত ইকুয়েশন সলভ করতে পারি না। তো ষষ্ঠ ঘাত ইকুয়েশন সলভ করার এখানে আসলে দরকার নাই। তো আমরা ইকুয়েশনটা সহজে সলভ করতে পারি ক্যালকুলেটর দিয়েই। সেটা হচ্ছে আমরা যদি এক্স স্কোয়ারকে মনে মনে পি ধরি, তাহলে এটা আসতেছে মনে মনে যদি এক্স স্কোয়ারকে পি ধরি, অর্থাৎ পি ইকুয়ালটা আমরা ধরতেছি এক্স স্কোয়ার, তাহলে এটা আসতেছে আমাদের পি কিউব। এটা এখন একটা তিন ঘাতি ইকুয়েশন, তিন ঘাতি ইকুয়েশন ক্যালকুলেটর সলভ করা যায়। তো ক্যালকুলেটরে তিন ঘাতি ইকুয়েশন সলভ করে পি এর ভ্যালু বের করবা, তারপরে সেখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালু বের করবা। পি এর ভ্যালু আসতেছে 0.998। পি মানে হচ্ছে এটা কি এক্স স্কোয়ার, এটা বর্গমূল করলে হচ্ছে এক্স এর ভ্যালু পাওয়া যাবে। এটা আসতেছে 0.998। অনেকের মনে ধরে এটা বর্গমূল করছি একই আসলো কিভাবে? এটা আসলে একই আসছে কারণ এটা ওয়ানের কাছাকাছি চলে গেছে প্রায়, অর্থাৎ ওয়ানকে বর্গমূল করলে তো ওয়ানই আসে, তাহলে এটা ওয়ানের কাছাকাছি ভ্যালু, তাই এই জন্য এরকমই আসছে। তো এটা আসলে ব্যাপার না। তো এক্স বের হয়েছে, তো আমাদের দুইটার মধ্যবর্তী দূরত্ব কি হবে? এটা ডাবল, অর্থাৎ 2x। তাহলে এটা হচ্ছে 1.98 মিটার পার সেকেন্ড।